অবৈধ নির্মাণ এইরকম ভাবেই নাকি গজিয়ে উঠছে। সুতরাং এখানে কাউন্সিলরের কি ভূমিকা, স্থানীয় পুরো প্রতিনিধি তিনি কি বলছেন শোনাই। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যদি কেউ রাজনীতি আনার বিষয়টাকে বিবেচনা করেন, সেটাও কিন্তু এখানে করা উচিত নয়। কারণ একটা দুর্ঘটনা, একজনের প্রাণ গেছে, প্রাণের থেকে বড় কিছু হয় না, মানুষের থেকে বড় কিছু হয় না। সেটাকে নিয়ে কিন্তু রাজনীতির রং লাগানোটা সব থেকে বড় অপরাধ। আমি মনে করি নিরপেক্ষ তদন্ত হোক, এবং এই তদন্তে যদি কারোর দোষ থাকে অবশ্যই তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং হবে। স্থানীয় কাউন্সিলর তিনিও বলছেন যে তদন্ত হোক এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তি হোক। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এইরকম ভাবে বহুতল নির্মাণ করতে গেলে যে কাউন্সিলরের কাছে যেতে হয় তাকে জানাতে হয় যে সেখানে একটি নির্মাণ হচ্ছে, তাহলে কাউন্সিলর তিনি কি জানতেন না, নাকি জেনেও মুখ বন্ধ করে রয়েছেন? অন্যদিকে তিনি রাজনীতির প্রেক্ষাপটও খুঁজছেন। সুজন চক্রবর্তী অর্থাৎ বাম প্রার্থী, এই দমদম লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী, তিনি এই খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে যান। সেখান থেকে তিনি কি জানিয়েছেন, কি অভিযোগ করেছেন সুজন শোনাই। নির্মীয়মান বাড়ি, পুরনো বাড়ি ভাঙলে তবু লোকে বলতে পারে অনেক দিনের বয়স। নির্মীয়মান বাড়ি ভাঙা মানেটা কি? নির্মীয়মান বাড়ি ভাঙে কেন? বেআইনি, স্যাংশন নেই, কোয়ালিটিতে গন্ডগোল, বালি সিমেন্ট সব তোলাবাজি, কিসের জন্য? মিউনিসিপ্যালিটি এবং সরকারকে অবিলম্বে এই যে নতুন যে বাড়ি ইত্যাদি ইত্যাদি, কোনটা, কিভাবে, কেন, কি বেআইনি, কোথায় স্কোয়ার ফুট টাকা খাচ্ছে? এই পশ্চিমবাংলা কি যৌতুকীয় হয়ে যাবে নাকি আস্তে আস্তে? যেমন বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক তার পাশাপাশি আরও একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি। এই বিরাটিতে বহুতল ভেঙে যখন বিপর্যয় হয় তখন অ্যাম্বুলেন্স ডেকেও তারা পাননি, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। 2 সপ্তাহের মধ্যেই গার্ডেন নিচে যে ভয়াবহ স্মৃতি ফিরল বিরাটিতে। নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে বেঘোরে প্রাণ গেল এক মহিলার। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে ফোন করেও নাকি পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স। শুনুন অভিযোগ। অ্যাকচুয়ালি আমরা সেভাবে বুঝতে পারিনি, উনি ওনার বাড়ির সামনেটা ওখানটা ফাঁকা জায়গাটায় গেটের ভেতরটায় কথা বলছিলেন, তো হট করে আওয়াজ হয়, খুব জোরে একটা প্রকাণ্ড আওয়াজ হয়। তো আমরা বেরিয়ে এসে দেখি ওখানে পড়ে আছেন উনি। তখনই ওনার হাজব্যান্ড মানে টুটুলদা আর কি বলছে মারা গেছে বলে। তো আমরা এসে দেখছি ওখানেই পড়ে আছে। তো এখানে যারা মিস্ত্রি লেবার কাজ করছিলেন তারাও তখন নেমে এসে তারা ধরার পর যখন দেখি তখন উনি পুরো রক্তাক্ত। ওনাকে ওখান থেকে সরিয়ে আমরা ওই গেটের কাছে নিয়ে যাই, ঘরের গেটের কাছে, ওই পেছন দিকে। ওনার এক দাদার এক পরিচিত আরেক দাদাকে ফোন করলাম গাড়ির জন্য, অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম, অ্যাম্বুলেন্স পাইনি আমরা, দুর্ভাগ্যবশত কোনো অ্যাম্বুলেন্স পাইনি। তো ওনার গাড়িটা যেহেতু এখানে ছিল, আমরা তাকে ফোন করে এনে গাড়িতেই যখন তুলে দিই তখনই প্রায় মানে একদম না থাকার মতো অবস্থা। পরিষ্কার বক্তব্য আপনাদের শোনালাম, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা পরিষ্কার করে বলছেন যে অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সে ফোন করে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। কিন্তু কিছুদিন আগে আপনাদের হয়তো মনে থাকবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট করে বলেছেন সরকারের তরফ থেকে বহু অ্যাম্বুলেন্স পথে রয়েছে, কিন্তু রোগীর পরিবার তারা নাকি অ্যাম্বুলেন্স নিতে চাইছেন না। শোনাই। সন্তান মারা গেছে হসপিটালে, অ্যাম্বুলেন্স পাইনি, মিডিয়াতে দেখলাম। এটা হতে পারে যে একদম ছোট্ট শিশু, কি ছোট্ট শিশুদের অনেক সময় আমি দেখেছি যাদের কোলে করে নিয়ে যায়। এটা হতে পারে যে অ্যাম্বুলেন্সে ডেড বডির এতে পরিবারও অনেক সময় নেয় না। এসব জেনারেলি হয় না, এটা পরিবারের ইচ্ছের ওপরে হয়। এখন তো অ্যাম্বুলেন্স প্রচুর হয়েছে। আমি তো স্টেট গভর্নমেন্টের থেকে এবং এমপিলার থেকে প্রায় 400-500 অ্যাম্বুলেন্স করে দিয়েছি। যদি কোনো ঘাটতি থাকে সেটা লোকাল ঘাটতি থাকতে পারে, বাট আমি বলবো এসব না করতে, এগুলো দেখে নিতে। 15ই মের ঘটনা 2023 সাল, এবং তখন তিনি বলছেন অ্যাম্বুলেন্স সরকারের পক্ষ থেকে অনেক রয়েছে, পথে চলছে, কিন্তু রোগীর পরিবার পরিজনরা তারা নাকি অ্যাম্বুলেন্স নিতে চান না। অথচ বিরাটির ঘটনায় স্থানীয় বাসিন্দারা তারা বলছেন অ্যাম্বুলেন্সে বারবার ফোন করেছেন, কিন্তু তারপরও অ্যাম্বুলেন্সে তারা পাননি। যদি সময় মতো অ্যাম্বুলেন্সে পাওয়া যেত তাহলে হয়তো প্রাণটা বেঁচে যেত ওই মহিলার, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা স্পষ্ট করে বলছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।
বিরাটির এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রশাসন তাদের কি ভূমিকা এখানে রয়েছে। একটার পর একটা ব্যাঙের ছাতার মতন এইরকমভাবে নির্মীয়মান বহুতলগুলো রয়েছে যা কার্যত অবৈধ এবং কোনো রকমের কোনো পারমিশন ছাড়া, অনুমোদন ছাড়াই, কোনো রকমের কোনো প্ল্যান ছাড়াই, প্ল্যান স্যাংশন ছাড়াই এইখানে এইরকমভাবে বহুতলগুলো গড়ে উঠছে, যার ফল কি হচ্ছে তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।